মশা নিধনে 25.5 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। ওষুধ ছিটানো হলেও নেই কার্যকারিতা। মশা থেকে প্রোটেক্ট করার জন্য রাতের বেলা টানানো উচিত, দিনের বেলা টানাচ্ছি। ভিতরে গলিতে মশার ওষুধ দেয় না। ড্রেন ড্রুনগুলো যদি গভর্নমেন্ট থেকে পরিষ্কার করা হয়তো তাহলে আমার মনে হয় যে এই মশা উপদ্রবটা কমতো। এবারও ছড়াতে পারে মশাবাহিত রোগ, আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি সিটি কর্পোরেশনের। মহামারী আকার ধারণ করার সম্ভাবনা নেই, তবে এটার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যেতে পারে। গলিগুলো এবং মেইন রাস্তাগুলো যেখানে পানি আছে, যেখানে মশাটা ডিম পাড়ে, ওই জায়গাগুলোতে করি। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দালাল ধরলেই মালয়েশিয়ায় সহজে মিলছে ট্রাভেল পাস। অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে কার্যকর উদ্যোগ নিতে হবে হাইকমিশনকেই বলছেন বিশেষজ্ঞরা। কাল ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৬৬টি প্রকল্পের। সফরকে ঘিরে ৪ স্তরের নিরাপত্তা। রাজধানীতে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু, বাকি ৪ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। নাটোরে নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামীসহ ৪ জনকে গ্রেফতার, পুলিশের কাছে স্বীকারোক্তি। এবং মাঠ ভরা আলু নিয়ে দিশেহারা উত্তরের লাখো কৃষক। উৎপাদন খরচ ১২ টাকা হলেও কেজিতে পাচ্ছেন না ৩.৫ টাকাও। সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে এবার 25.5 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও রাজধানীতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন ওষুধ ছিটানো হলেও এর কোনো কার্যকারিতা নেই। আবার অনেক এলাকায় ছিটানো হয়নি ওষুধ, যদিও সিটি কর্পোরেশনের দাবি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মশার প্রকোপ নিয়ন্ত্রণ করা না গেলে এবারও ছড়াতে পারে মশাবাহী রোগ। বিস্তারিত পিঙ্কি আক্তারের রিপোর্টে। দিনের আলোতে মশার এই দৃশ্য ধারণ করা হয় রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে। সেখানে স্থানীয় বাসিন্দাদের জীবন অনেকটাই অতিষ্ঠ। সকালে এমনকি রাত্রে মশার যন্ত্রণা কেউ ঘুমাইতে পারে না, লেখাপড়া করতে পারে না মশার জন্য। মশার ভিতরে বসে পড়ালেখা করতে হয়। অন্যদিকে পড়ার টেবিল ছেড়ে খাটে মশারির ভিতরে পড়ছিলেন এবারের এইচএসসি পরীক্ষার্থী তালহা। 2 সন্তানের সুস্থতার নিরাপত্তার জন্য মশা থেকে রেহাই পেতে দিনের বেলাতেই মশারি টানিয়ে সন্তানদের নজরদারি করছিলেন তাদের অভিভাবক। এটা নিজের কাছেও কষ্ট লাগে যে নিজের দিনের বেলা যে মশা থেকে প্রোটেক্ট করার জন্য রাতের বেলা টানানো উচিত, দিনের বেলা টানাচ্ছি। দেখেন আপনি অবস্থা। এদিকে রাজধানীর অনেক এলাকাতে মশা নিধনে সিটি কর্পোরেশনের কোনো কার্যকরী উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে আশেপাশে কোথাও ভিতরে গলিতে মশার ওষুধ দেয় না। এই ড্রেন ড্রুনগুলো যদি গভর্নমেন্ট থেকে পরিষ্কার করা হয়তো তাহলে আমার মনে হয় যে এই মশা উপদ্রবটা কমতো। আর মশা নিধনে এখনো যদি কার্যকরী ব্যবস্থা না নেওয়া হয় তবে জনস্বাস্থ্য ব্যাপকভাবে ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এটার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যেতে পারে এবং সেজন্যই সিটি কর্পোরেশনকে আরেকটু উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় যেখানে মশার বিস্তার খুব বেশি হয় সেখানে মশার ঔষধ দেয়া, সেটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। তবে মশাবাহিত রোগের কোনো আশঙ্কা নেই জানিয়ে সিটি কর্পোরেশন বলছেন নগরবাসীর সুরক্ষায় মশা নিধনের সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। গলিগুলো এবং মেইন রাস্তাগুলো যেখানে পানি আছে, যেখানে মশাটা ডিম পাড়ে, ওই জায়গাগুলোতে করি। কাজেই বাড়ির ক্ষেত্রে বাড়ির ভিতরে যাওয়া কিন্তু একটা আমাদের জন্য সব ক্ষেত্রে সম্ভব না। মশার জন্ম বিভিন্ন অপরিষ্কার ডোবা, নালা ও অনেক দিনের জমাট পানি থেকে। তাই কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা নিধন সম্ভব নয় বলেও জানান এই কর্মকর্তা। এর জন্য জনগণকে আগে সচেতন হতেও পরামর্শ দেন তিনি। প্রতি বছর এমন সময় রাজধানীতে বেড়ে যায় মশার প্রকোপ, যা কিনা অনেক মৌসুমী রোগের বাহকও। গত বছর মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে এখনো ভোগ করছে সে ব্যথার যন্ত্রণা। আর তাই পর্যবেক্ষকরা মনে করছে পরিকল্পিত নগর ব্যবস্থা আর জনসচেতনতাই পারে এই মশা ও মশাবাহিত রোগ থেকে মুক্তি দিতে। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। অবৈধ হওয়া বা ভিসা জটিলতায় জরুরি প্রয়োজনে দেশে আসতে ট্রাভেল পাস পেতে দীর্ঘ ভোগান্তির শিকার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা। ভুক্তভোগীরা বলছেন সব ঠিক থাকলেও দীর্ঘ সময় অপেক্ষা করে ট্রাভেল পাস পান না তারা।
অন্যদিকে দালাল ধরলে সহজেই এটি মেলে। বিশেষজ্ঞরা বলছেন কার্যকর পদক্ষেপ নিতে হবে হাই কমিশনকে। অবশ্য সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাই কমিশনের কর্মকর্তা। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা নিয়ে তারিকুল হাসান আশিকের 4 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন খলিলুর রহমান। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ পেতে রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস 2-এর এই ভবনটি একমাত্র ভরসা। পাসপোর্ট নবায়ন, ট্রাভেল পাস প্রাপ্তি সহ যে কোনো তথ্য সহায়তা পেতে এখানেই আসেন তারা। নির্দিষ্ট কিছু কারণ ছাড়া ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরলে মালয়েশিয়ায় পরবর্তী 5 বছরের জন্য নিষিদ্ধ। পাসপোর্ট হারিয়েছে বা দালাল কবজা করেছে কিংবা ভিসার মেয়াদ শেষ হয়ে অবৈধ হওয়ায় দেশে ফিরতে একমাত্র ভরসাই ট্রাভেল পাস। অনেক প্রবাসী বাইরে ভিড় করলেও অফিস টাইমের নির্ধারিত সময়ে ট্রাভেল পাসের জন্য নির্ধারিত কক্ষে পাওয়া যায় না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। একটা মানুষ নাই, কাকে দেখাবো? ট্রাভেল পাস নিব, আমরা ওয়েট করতেছি কিন্তু ট্রাভেল পাস পাইতেছি না। আমার বলতে হয়তো টিনো সাইন লাগবে, তো টিনো সাইন আনছে, এখন চেক করেছে হয়তো পাই না। ব্যাংক ড্রাফট বাট বুঝাই দেয় না যে ব্যাংক ড্রাফটটা কিভাবে করতে হবে। মালয়েশিয়া সব জায়গায় এটিএম সিস্টেম, বাট উনি অ্যাকসেপ্ট করেনি। গেসি ব্যাংকে বলছে আপনারা যেখানে দিচ্ছেন সেম অ্যাকাউন্ট। এই ট্রাভেল পাস কোথায় বাংলা মার্কেটে দালাল চক্র বিক্রি করতেছে ১,১২০০ টাকা, কিন্তু লোক এখানে উপস্থিত থাইকা লোকে ট্রাভেল পাস পায় না। ওরা একটা সিন্ডিকেট ব্যবসা শুরু করছে, সাধারণভাবে মানুষ সহজভাবে গেলে কাউকে দিচ্ছে না। অবশ্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দূতাবাসের এই কর্মকর্তা। তিনি থাকার কথা, তিনি তার জায়গায় নেই, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমরা যোগাযোগ করব, খোঁজ নিব কেন তিনি নেই বা কি কারণে নেই। প্রতিদিনই কেউ না কেউ ট্রাভেল পাস রিসিভ করছেন এবং তারা যাচাই বাছাই করে পরে দিয়ে ডেলিভারিও দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন প্রবাসীদের যে কোনো সমস্যায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসতে হবে হাই কমিশনকেই। দোনো পক্ষেরই দোষ আছে। ওয়ার্কাররা ভাবে যে ঘুষ না দিলে সবকিছু হয় না, আবার কমিশনের ভিতরে আছে তারাও কাগজ একটু লেন্দি করে রাখে এবং একটা সিগন্যাল দেয় যে টাকা না পাইলে হয়তো এটা তাড়াতাড়ি হবে না। বিশেষ করে এই গ্রুপটা যাদের পাসপোর্ট হারিয়ে গেছে কিন্তু দেশে ফিরতে চায়, তাদেরকে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এছাড়া কোনো বাংলাদেশি যাতে অবৈধ অভিবাসনের সুযোগ নিতে না পারেন সেজন্য সরকারকে আরও তৎপর হবার পরামর্শ দিয়েছেন তিনি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মালয়েশিয়া। সকালের সময় আরো থাকছে। ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক আহত, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, এখনো আটক করা যায়নি কাউকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশে যুদ্ধাপরাধীদের কোনো ঠাঁই নেই, এদেশ মুক্তিযোদ্ধাদের দেশ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় স্বাধীনতা বিরোধীরা যাতে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়, এই স্বাধীনতার জন্য কোনোদিন ব্যর্থ হতে না পারে। আর যারা এই স্বাধীনতাকে ব্যর্থ করতে চায় তার জন্য কোনোদিন এদেশের ক্ষমতায় আসতে না পারে। এদেশ স্বাধীনতা বিরোধীদের হবে না, এদেশ যুদ্ধ অপরাধীদের হবে না, এদেশ হবে মুক্তিযোদ্ধাদের আদর্শের দেশ। 14তে নির্বাচন ঠেকানোর নামে যে অত্যাচার নির্যাতন, মানুষ হত্যা শুরু করলো বিএনপি জামাত জোট মিলে, মানুষ তারপরে ভোট দিয়েছে, আমরা আবার সরকার এসেছি। 2015 তাদের সেই অগ্নিসন্ত্রাস, 3,500-এর উপর মানুষকে তারা পুড়িয়েছে। কতভাবে তাদের এই ধ্বংসাত্মক কাজ, কেন শুধুমাত্র আওয়ামী লীগ কেন ক্ষমতায়? এটাই তাদের অন্তর্জ্বালা। এই অন্তর্জ্বালাটা কেন? ক্ষমতায় থেকে তারা ভোগ বিলাসে গা ভাসিয়েছে, এতিমদের একটা টাকাও না দিয়ে তাও আত্মসাৎ। এখন সে এতিমের টাকা আত্মসাৎ করার ফলে মামলা হয়ে শাস্তি হলে কোর্ট শাস্তি দিয়েছে, কোর্টের রায়ও তারা মানে না। এখন বিএনপি জামাত আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান মানবে না, কিছুই মানবে না। তারা সব যেমন ক্ষমতা থাকতে স্বেচ্ছাচারিতা করেছে, এখনও স্বেচ্ছাচারিতা করতে চায়। আর যেভাবে মানুষ হত্যা করেছে এখনও সেই মানুষ হত্যাই করতে চায়। এটাই তাদের উদ্দেশ্য। দেশের উন্নয়নটাই নাকি তারা চোখেই দেখে না। কারণ চোখ থাকতে অন্ধ হলে কারো কিছু করার নেই। কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা আন্তর্জাতিক স্বীকৃত। আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে 66টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া দলীয় জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
2001 সালের সেপ্টেম্বরে দলীয় জনসভায় যোগ দিতে ঠাকুরগাঁও এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর প্রায় 17 বছর পর বৃহস্পতিবার আবারও উত্তরের এ জেলায় একদিনের সফরে আসছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন সাধারণ মানুষ। এদিন জেলার উন্নয়ন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা তাদের। এখানে যদি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়, এখানকার ছেলেরা মেয়েরা যেমনি উচ্চশিক্ষা লাভ করবে, তেমনি চিকিৎসা সুবিধা পাবে এই এলাকার জনগণ। এখানকার জনমানুষের প্রধান দাবি হচ্ছে দ্রুত রেল চালু করা, আর তার সঙ্গে বিমানবন্দর চালু করা। ঠাকুরগাঁ 1, 2, 3 এই 3টি আসনে আওয়ামী লীগ ব্যাপক শক্তিশালী। বিশেষ করে এই আমলে আমরা যেভাবে উন্নয়ন করেছি, জননেত্রী শেখ হাসিনা আমলে যেভাবে উন্নয়ন হয়েছে, এই 3টি আসনেই জননেত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দিতে সক্ষম হব। দীর্ঘ সময় পার হলেও প্রধানমন্ত্রী ও দলের সভাপতির সফরে উচ্ছ্বসিত জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, নির্বাচনের আগে এই সফর দলকে আরো ঐক্যবদ্ধ করবে। ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আজকে বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে। পোস্টার, মাইকিং, লিফলেট সহ বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। আমি আশা করি এই জনসভাটি একটি স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য কোনো মিনিমাম বিঘ্নিত কোনো সম্ভাবনা আশঙ্কা না থাকে, সেই অনুযায়ী আমরা প্রিপারেশন রাখছি। আমাদের নিজস্ব জনবল এবং রেঞ্জ থেকে পাওয়া জনবল এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে এবিবিএন, এইটা তো পোশাকই, আর এর পাশাপাশি সাদা পোশাকের ব্যবস্থাগুলো রাখছি। ঠাকুরগাঁও সফরে 33টি প্রকল্পের উদ্বোধন ও আরো 33টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। বৈঠক শেষে 29শে মার্চ ঢাকায় সমাবেশের ব্যাপারে আশাবাদ জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে কবে, কোথায় সমাবেশের অনুমতি দেওয়া হবে এ বিষয়ে ডিএমপির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি দায়ে দলের চেয়ারপারসন বেগম জিয়া কারাগারে যাওয়ার পর তার মুক্তির দাবিতে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে রাজধানী সহ দেশব্যাপী নানা কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। এ দাবিতে ঢাকার বাইরে সমাবেশ করার সুযোগ পেলেও এখন পর্যন্ত রাজধানীতে সমাবেশ করতে পারেনি দলটি। এবার তাই 4র্থ দফায় অনুমতি প্রত্যাশী বিএনপি। এই অনুরোধ নিয়ে সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং 2 ভাইস চেয়ারম্যান আলতাফ আহমেদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। বেগম জিয়া কারাগারে থাকা অবস্থায় সরকারের শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে বিএনপি নেতাদের প্রথম আলাপ এটি। প্রায় 20 মিনিটের বৈঠক শেষে বিএনপি নেতারা জানান তারা আশাবাদী এবার অনুমতি পাওয়ার ব্যাপারে। আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে তার রিসপন্স, তবে অপেক্ষা করতে হবে তার ফলাফলের জন্য। তারপরেও যদি না হয় তাহলে আর কি করা যাবে? আমরা তো একটা রক্ত দিয়ে স্বাধীন করা দেশে আমরা গণতন্ত্র অনুশীলন করতে চাই। সরকারের সহযোগিতা পাওয়া যাবে না, যায় না, এটা তো জানেন আপনারা, কিন্তু যাবে না আরও ভবিষ্যতে। এটা যাতে না হয় সেই চেষ্টার জন্যই আমরা আসছিলাম আজকে। সমাবেশের বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই, তবে এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হবে বলে বিএনপি নেতাদের আশ্বস্ত করা হয়। সমাবেশের নামে কোনো বিশৃঙ্খলা মোকাবেলা ও অনুমতির বিষয়ে পুলিশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেই দিন চায় ঠিক সেই দিনে দিচ্ছে না। আমি সেই কথাটাই তাকে বলছি যে সেই দিন যদি না দেয় তারপরের দিন আপনারা চান, তারপরে কোনো দিন চান, নিশ্চয়ই তখন সেই দিনে যদি কোনো রকম অসুবিধা না থাকে, মানে যৌক্তিক কোনো কারণ না থাকে, কিংবা নিরাপত্তার প্রশ্নে যদি কোনো ঘটনা না ঘটে, তাহলে নিশ্চয়ই আপনারা পাবেন। এছাড়া বিভিন্ন কর্মসূচি পালনের সময় আটককৃত নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে বিএনপি নেতাদের দাবির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কারাগারে বেগম জিয়ার সুযোগ সুবিধা নিয়ে বিএনপি নেতারা কোনো আপত্তি জানাননি বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আমাদের কোনো আপত্তি নেই। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল দুপুরে বিএনপির শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতেই সরকার গুম খুনের পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে।
দলীয় কার্যালয় থেকে শুরু করে শোভাযাত্রাটি শান্তিনগর হয়ে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। শোভাযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যে চেতনা নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই সরকার নির্যাতন করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে এবং একটি নিরপেক্ষ সরকার গঠন করতে হবে আগামী নির্বাচনের জন্য, এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমাদেরকে আগামী নির্বাচনের মধ্যে জনগণের জন্য আমরা একটা সরকার প্রতিষ্ঠা করব। রাজধানীর পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি বাড়িতে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে ৩.৫ বছরের শিশু রুহি মারা গেছে। বাকি 4 জনের অবস্থাও সংকটাপন্ন। গতকাল সকালে 6তলা ভবনের নিচতলায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। 3 বছর বয়সী ছোট্ট রুহির পুড়ে যাওয়া জামা দেখাচ্ছিলেন প্রতিবেশীরা। দুর্ঘটনা কবলিত বাড়ির নিচতলার ভাড়াটে তারা। বাড়ির মালিক ইয়াকুব আলী দীর্ঘদিন পর বাসার পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে শ্রমিক হাসানকে নিচে নামান। অন্ধকার ট্যাঙ্কে আলোর ব্যবস্থা করতে রোহিতের বাসা থেকে দেশলাই এনে মোমবাতি জ্বালাতেই আগুন ধরে যায়। সে সময় সেখানে থাকা বাড়ির মালিক ইয়াকুব, তার স্ত্রী শ্রমিক হাসান, ভাড়াটে ইয়াসমিন ও তার মেয়ে ছোট্ট রুহি দগ্ধ হন। ফার্স্টে মিস্ত্রিটার আগুন লেগে যাওয়ার পরে শরীরে রাস্তাতে লুটোপুটি খাওয়ার পর আমরা দৌড়ে আইসা পরে 1-2 করে এখান থেকে ইসলামিয়া হাসপাতালে পাঠাই। ট্যাঙ্কি খোলার পরে 6 ঘন্টা মিনিমাম 6 ঘন্টা খোলা রাখতে হয়। বাড়িওয়ালার উচিত ছিল এটা খোলা রাখা। স্থানীয়রা জানান, আগুনের স্থায়িত্ব খুবই কম হওয়ায় দমকল কর্মীরা পৌঁছার আগেই আগুন নিভে যায়। দমকল কর্মীদের ধারণা, দীর্ঘদিন ধরে বদ্ধ ট্যাঙ্কে জমা হওয়া অ্যামোনিয়া গ্যাস থেকে আগুনের সূত্রপাত। তদন্তে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মোমবাতি নিয়ে দেখতে গেছে, জাস্ট তখনই ওই ভিতরে যে গ্যাসটা জমা ছিল ওই গ্যাসে আগুনটা লেগে যায়। উপরে থেকে ছাদ থেকে দেখতেছি, তারপরে নেমে এসে দেখি ওরা পুরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, সবার ক্ষতি হয়েছে। প্রত্যেকে আশঙ্কাজনক। এর মধ্যে 3 জন রোগীর দেখা যাচ্ছে 90% বা তারও বেশি পুড়ে গেছে, আর 2 জন আছে যাদের 30% এবং 40% মতো। এর সাথে তাদের শ্বাসনালীও পোড়া আছে। ইয়াকুব ও তার স্ত্রী দুজনেই সাবেক সরকারি চাকুরে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভবন ভাঙতে ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না, বিজেপির কাছে এমন মুচলেখা চেয়েছেন আপিল বিভাগ। ভবন ভাঙতে আদালতের নির্দেশের পরও না ভেঙে আবারও 1 বছর সময় চাইলে আপিল বিভাগে শর্ত দেন। প্রশ্ন তোলেন রাজুকের ভূমিকা নিয়েও। বিজিএমএ সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আজ মুচলেখা দিয়ে আদালতের কাছে ভবন ভাঙার জন্য আরও 1 বছর সময় চাইবেন তারা। রাজধানীর হাতিরঝিলের বিস্ফোরা 16তলা বিজেএমই ভবন নিয়ে আইনি লড়াই চলছিল 8 বছর ধরে। সবশেষ আপিল বিভাগ ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ, বরং ভবন ভাঙতে 2 দফা সময় নিয়েছে বিজেএমইএ। ভবন ভাঙতে আদালতের নির্ধারিত সময় শেষ হওয়ার বাকি যখন 20 দিন, তখন আবারও 1 বছর সময় চেয়ে আবেদন করে বিজেএমইএ। তাতে চটেছেন সর্বোচ্চ আদালত। বারবার সময় চাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না বিজেএমইর আইনজীবীর কাছে, এমন মুচলেখা চাইলেন আপিল বিভাগ। এরপরই বিজেএমইএর 1 বছর সময় আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে। এই আবেদনটা যে আদালতের নির্দেশের প্রতি এক ধরনের অবজ্ঞা, এই বিষয়টা আদালত বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কোর্ট বলেছে, মুচলেখা দেন, লিখিতভাবে কোর্টকে বলেন যে আমরা আর সময় চাইবো না, তখন এটা বিবেচনা করা হবে। আদালতের আদেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এটাও সন্দেহ নেই। এখন একটু সময় লাগছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মঙ্গলবারের শুনানিতে অবৈধ ভবন ভাঙতে আদালতের আদেশ বাস্তবায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত। বিজেএমইর সভাপতি বলছেন, মুচলেখা দিয়ে হলেও ভবন ভাঙতে সময় চাইবেন তারা। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা এই ভবন ছেড়ে আমাদের নিজস্ব ভবনে আমাদেরকে চলে যেতে হবে। আমরা জরুরি বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আগামীকালকে সকালে মহামান্য আদালতের কাছে আন্ডারটেকেন সাবমিট করা হবে। আমরা 1 বছর চেয়েছিলাম, আমরা 1 বছরই এখনো চাব। বর্তমানে রাজধানীর উত্তরায় 5.5 বিঘা জমির ওপর তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন ভবন নির্মাণের কাজ চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে,
যমুনা নদীর নাব্য সংকটে স্থবির পাবনার নগরবাড়ি নৌবন্দরের কার্যক্রম, দুর্ভোগে জাহাজ মালিক, নাবিক ও খালাসিরা। ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসাদ নামে পুলিশের এক উপপরিদর্শক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতরাত 12টার দিকে গৌরীপুর শহরের জেলখানা মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশের উপপরিদর্শক আসাদ। এ সময় তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় উজ্জ্বল নামে এক দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় পুলিশের ওই কর্মকর্তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনও অভিযুক্ত উজ্জ্বলকে আটক করতে পারেনি পুলিশ। কয়েক জায়গায় ইনজুরি ছিল, আমরা খাবারথলিতে 2-3 জায়গায়, এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা রিপেয়ার করছি যেখানে যেখানে ইনজুরি ছিল, এবং রক্তক্ষরণ এবং ইনজুরি সবকিছু মিলে রোগী খুব বিপদের মধ্যে আছে এখনো। যে স্ট্যাব করেছে তার নাম হচ্ছে উজ্জ্বল, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসলে কি কারণে তাকে স্ট্যাব করা হয়েছে এসব আমরা এখনো জানতে পারিনি। নাটোরে মিম আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় স্বামীসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত 22শে মার্চ গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে হামলাইকোল গ্রামের মিম আক্তারের বিয়ে হয়। বিয়ের 2 দিন পর 24শে মার্চ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় নববধূ মিম আক্তার। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল সকালে মিমের বাবা মনিরুল ইসলাম গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে স্বামী ফরহাদ হোসেনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় বাড়ির পাশের একটি বাঁশ ঝাড় থেকে মাটি চাপা অবস্থায় নববধূ মিম আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হলে অভিযুক্ত স্বামীসহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বামী স্বীকার করে যে তার আগের পক্ষের ওয়াইফ এবং তার আগের পক্ষের শ্বশুর শাশুড়ি সহ 4 জন মিলে সে মেয়েটাকে মেরে ফেলছে এবং তার বাড়ির পিছনে লাশটা পুঁতে রেখেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা তো ওই ভিকটিমের স্বামী সহ ঘটনাস্থলে যাই এবং আমরা লাশটা উদ্ধার করি। আশুলিয়ার একটি কেকের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 6টার দিকে বড় রাঙামাটি এলাকায় 3 তলা বিশিষ্ট ইফাত গ্রুপের ওই কারখানাটির 3য় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি পেলেও একই সময়ে সুখী দেশের তালিকায় 5 ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। কারণ হিসেবে মানুষের চাহিদা বাড়ায় আয় ব্যয় সামঞ্জস্য না থাকাকে দায়ী করছেন গবেষকরা। সেই সঙ্গে ন্যায় বিচারের অভাব, নাগরিক অধিকার নিশ্চিত না হওয়া এবং সামাজিক নিরাপত্তাহীনতাকেও দুষছেন অনেকে। বিশ্বের সুখী দেশ নিয়ে কাজল আব্দুল্লাহর রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। বগুড়ার দুপচাচিয়া থানার মোহাম্মদ আলী জীবিকার তাগিদে 1 যুগ ধরে ঢাকায় রিকশা চালান তিনি। পুরো সংসারের ভার তার ওপর। সময়ের ব্যবধানে অনেক কিছু পাল্টে গেলেও পরিবর্তনের হাওয়া লাগেনি তার জীবনে। ঢাকাতে চলে খেয়া কিছু করতে পারিনি, নিজের সংসারের অভাব, বাপের জমাজমি নাই। একই অবস্থা তেজগাঁওয়ে ফুটপাতে থাকা সুরভি বেগমের। এলাকাতেই তার বসবাস প্রায় 45 বছর। এতদিনেও কারো কাছ থেকে পাননি আর্থিক সহায়তা। সমাজের আর কজন মানুষের মতো তারও ছিল একটু ভালো থাকার স্বপ্ন। সুখের নানা রং অনেকের মাঝে দেখলেও রাঙিয়ে তুলতে পারেননি নিজেকে। না খায় খাই চলি কি ওই কোন দূরে পিঠা মিঠা বানায় বেশি, তবে চাই না। অসুস্থ মানুষ, অপারেশন হয়েছি, আবার ডায়াবেটিস, জন্ডিস। সমাজের বিত্তবানরা চাকচিক্যময় জীবনযাপন করলেও দরিদ্ররা যা আয় করে তা দিয়ে দৈনন্দিন জীবন নির্বাহ করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে পুষ্টিকর খাবার, বাসস্থান, চিকিৎসা ব্যয় মেটানো তো প্রশ্নই আসে না। অর্থনৈতিক বৈষম্য কমিয়ে না আনলে এই না পারার হতাশা আরো বাড়বে বলে মনে করেন গবেষকরা। ইনইকুয়ালিটি হওয়ার কারণে একটা গ্রুপ হচ্ছে যে যেহেতু অতি ধনী যারা, তারা এমন এমন জিনিস উপভোগ করছে, এমন এমন জায়গায় যেতে পারছে, সেটা দেখে বা সেটা জেনে আমার কিন্তু সুখের পরিমাণটা আমি অনেক হতাশায় ভুগছি। এমন প্রেক্ষাপটে বিশ্বের 156টি দেশের উপর
জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান সূচক এর প্রতিবেদন বলছে 2018 সালে বিশ্ব সুখী দেশের তালিকায় 110 থেকে 115তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। দেশে বিচারহীনতা ও দুর্নীতি বেড়ে যাওয়া এবং চাহিদা বাড়ার বিপরীতে প্রাপ্তিতে ঘাটতি থাকায় সুখের সূচকগুলো নিম্নমুখী বলে মনে করেন সংশ্লিষ্টরা। একটার পর একটা খুন হচ্ছে, দিনে দুপুরে মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ধর্ষণের তো বিচার হচ্ছেই না। একটা ঘটনা ঘটছে, আমরা চিৎকার করছি, মাঠে নামছি, দ্য মোমেন্ট আরেকটা ঘটনা ঘটছে আমরা আগের ঘটনাটা ভুলে যাচ্ছি। আমরা সুখের সূচকে কোথায় গেলাম সেটার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা আসলে মানব উন্নয়ন, আমাদের ধনী দরিদ্রের আয় বৈষম্য এইসব জায়গাগুলোতে মনোযোগ দিয়েছি কিনা। বছরের পর বছর শত কষ্ট নিয়ে ফুটপাতে বসবাস করলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এসব মানুষের, যেখানে সুখের পরশ পাওয়া অনেকটাই সোনার হরিণের মতো। বিশ্লেষকরা বলছেন মানসিক সুখ স্থায়ী করতে হলে প্রয়োজন আর্থিক সচ্ছলতা। এই জন্য ধনী দরিদ্রের মাঝে বৈষম্য যেমন কমিয়ে আনতে হবে, নিশ্চিত করতে হবে মৌলিক অধিকারও। অন্যথায় সুখী সমৃদ্ধ দেশের লক্ষ্যে পৌঁছানো এবং উন্নয়নশীল দেশের মাপকাঠি ধরে রাখা কষ্টসাধ্য হবে বাংলাদেশের জন্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাঠ ভরা আলু দিয়ে দিশেহারা উত্তরের লাখো কৃষক। কেজিতে 3.5 টাকাও জুটছে না, অথচ আনুষঙ্গিক নানা খাত আর লেড ব্লাইটে উজাড় হওয়া মাঠ বাঁচাতে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ পড়েছে 12 টাকা। শীর্ষ আলু উৎপাদনকারী রংপুর অঞ্চলে আলু চাষের সম্ভাবনা আর সমস্যা নিয়ে রতন সরকারের 3 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। বরাবরের মতো গত বছরও ভালো দাম ছিল না, তবু মাঠে এসে ব্যাপারীরা ট্রাকে ট্রাকে আলু নিয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার মৌসুম বয়ে যায়, তবু ব্যাপারীদের দেখা নেই। আলু নিয়ে এই অঞ্চলের কৃষকের বিড়ম্বনার শেষ নেই। এবারের সংকট যেন আরো অনেক বেশি। 84 কেজি ওজনের এক বস্তা আলুর গড় বাজার দর এখন 350 টাকা, যদিও উৎপাদন ব্যয় 1000 টাকার বেশি। বাড়ি থেকে বয়ে আলু পৌঁছে দিলেও এর বেশি দাম দিচ্ছে না স্থানীয় ব্যবসায়ী ও হিমাগারের এজেন্টরা। আলু কোনো পার্টি নিচ্ছে না, কোনো দামও করতেছে না, কেউ দেখতেও আসতেছে না যে কত কি রেট। আমরা যে মাঠে মারা যাচ্ছি, এটা সরকারের কোনো উদ্যোগে কোনো ভূমিকাও আমরা দেখি না, আমাদের জন্য কেউ কথা বলে না। এদিকে বোরো আবাদের উপযুক্ত সময় এরই মধ্যে চলে গেছে। মাঠের আলু মাঠেই থাকায় হাহুতাশ বাড়ছে কৃষকের। 3 টাকা 3.5 টাকা কেজি হিসাবে তারা দাম বলে, এখন আমাদের ওখানে পৌঁছাবার যা দেখা যায় যে 2.5 টাকা এরকম একটা খরচা আসে। জ্ঞানহারা আলু তো নিচ্ছে না কেউ বাজারে। এখন দেখা যাচ্ছে একটা লেবারের মূল্য, এক বস্তা আলুর মূল্য একই রেট পড়তেছে। বিশ্লেষকদের মতে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর, অধিদপ্তর ও এজেন্সিগুলোর সমন্বয়হীনতা, নিষ্ক্রিয়তায় অনিয়ন্ত্রিত উৎপাদনের ফলে মার খেয়েই চলেছে কৃষক। প্রত্যেকটা ব্লকে মানে চাহিদা কতটুক সেই কমান্ড এরিয়া করা, সেই আলুটা উৎপাদনের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী ঠিক করে দেওয়া, যে সবাই যেন আলু উৎপাদন না করে আর কি। কৃষক যদি মূল্য বিশ্লেষণগুলো কৃষি বিপণন থেকে গ্রহণ করত এবং মূল্য বিশ্লেষণের মাধ্যমে তার যদি সে শস্য বিন্যাসকে নির্ধারণ করত, তাহলে আমাদের মোট উৎপাদনের একটি ভারসাম্যে পৌঁছানো সম্ভব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেশে আলুর গড় উৎপাদন প্রায় 95 লাখ মেট্রিক টন, যার 35% হয় রংপুর, দিনাজপুর অঞ্চলে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যমুনা নদীর নাব্য সংকটে স্থবির হয়ে পড়েছে পাবনার নগরবাড়ি নৌবন্দরের কার্যক্রম। পর্যাপ্ত ড্রেজিংয়ের অভাবে মাঝ নদীতে বেশ কয়েকটি স্থানে আটকা পড়েছে তেল ও সারসহ বিভিন্ন পণ্যবাহী কার্গো। এতে দুর্ভোগে পড়েছেন জাহাজ মালিক, নাবিক ও খালাসিরা। তবে শিগগিরই ড্রেজিং করে নৌবন্দরের নৌ চ্যানেলটি স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। পাবনা থেকে এস এ আসাদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তেল ও সার সহ বিভিন্ন পণ্য নিয়ে মাঝ নদীর ডুবোচরে আটকা পড়েছে প্রায় অর্ধশত জাহাজ। যমুনা নদীর নাব্য সংকটের কারণে জাহাজগুলো নোঙ্গর করতে পারছে না পাবনার নগরবাড়ি নৌবন্দরে। যথাসময়ে পণ্য খালাস নিয়ে বিপাকে পড়েছেন জাহাজ মালিক ও ব্যবসায়ীরা। মাঝ নদীতে ডুবোচরের কারণে আটকা পড়ছে, এতে করে আমাদের কোম্পানির ক্ষতি হচ্ছে এবং আমাদের সময় বেশি লাগতেছে। মাঝ নদী পানি কমের জন্যই একান্ত মাল কিছু কাটাই দিতে হয়। ডিজারিং যদি থাকে তাহলে এই প্রবলেমটা হবে
হবে না। বন্দরের ব্যবসায়ীরা জানান, পণ্যবাহী জাহাজ চলাচলে নদীতে সর্বনিম্ন 10 ফুট গভীরতা প্রয়োজন, কিন্তু প্রতি শুষ্ক মৌসুমে নগরবাড়ি থেকে দৌলতিয়া পর্যন্ত 50 কিলোমিটার নৌ চ্যানেলের মোল্লার চর, মোহনগঞ্জ, কল্যাণপুর চর, চরসাফুল্লা ও চর শিবালয় সহ আরও প্রায় 10টি পয়েন্টে গভীরতা মাত্র 5 থেকে 6 ফুট। ড্রেজিং ঠিকমতো না হতে সারগুলো নগরবাড়ি ঘাটে আসতে সমস্যা হচ্ছে, সময় লাগতেছে এবং বাড়তি খরচ হচ্ছে, যার জন্য উত্তরবঙ্গের বাফার গোডাউনগুলোতে যত সময় সার পৌঁছাচ্ছে না। ড্রেজিং মেশিনের অপ্রতুলতার কথা স্বীকার করে নৌ চ্যানেল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানালেন BIWT এর এই কর্মকর্তা। দৌলতিয়া থেকে বাগাবাড়ি পর্যন্ত এই রুটটা যেখানে যেখানে নাব্যতা সংকট, সেখানে আমরা বিভিন্ন পয়েন্টে ড্রেজিং করছি। BIWT এর তথ্য মতে, নৌপথে পণ্য সরবরাহ সুবিধা বাড়াতে 60-এর দশকে চালু করা হয় নগরবাড়ি নৌবন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে প্রায় 100টি পণ্যবাহী কার্গো আসা যাওয়া করে। সময় সংবাদ, পাবনা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মশা নিধনে 25.5 কোটি টাকা বরাদ্দ হলে উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, ওষুধেও নেই কার্যকারিতা। এবারও মৌসুমী রোগ ছড়ানোর আশঙ্কা। দালাল ধরলে এই মালয়েশিয়ায় সহজে মিলছে ট্রাভেল পাস। অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে কার্যকর উদ্যোগ নিতে হবে হাইকমিশনকেই, বলছেন বিশেষজ্ঞরা। কাল ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করবেন 66টি প্রকল্পের। সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা। রাজধানীতে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধ এক শিশুর মৃত্যু, বাকি 4 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। এবং নাটোরে নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী সহ 4 জনকে গ্রেফতার, পুলিশের কাছে স্বীকারোক্তি। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।